ফেডরা বাই সেনেকা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ক্লাসিক্স ইন ট্রান্সলেশন কোর্সের অন্তর্ভুক্ত রোমান নাট্যকার সেনেকা রচিত ফেডরা ট্র্যাজেডিটির একটি সম্পূর্ণ এবং বিস্তারিত গাইড নিয়ে আজকের এই ভিডিও। এটি এমনভাবে সাজানো হয়েছে যাতে পরীক্ষার যে কোনো ব্রড, শর্ট বা ব্রিফ কোশ্চেনের উত্তর সহজেই দেওয়া যায়। চলো প্রথমে প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ড জেনে নেই। ব্যাকগ্রাউন্ড খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও মূল গল্প বোঝার জন্য প্রেক্ষাপটটা আগে থেকে বুঝে নেওয়া খুবই ইম্পর্ট্যান্ট। তো এই ফেডরা নাটকটি কোথা থেকে এসেছে বা এর উৎস কোথায় ছিল? গ্রিক পুরাণের রাজা থিসিউস তার স্ত্রী ফেডরা এবং সৎপুত্র হিপোলাইটাসের গল্প অবলম্বনে এটি রচিত। এই নাটকটি লেখার মূল অনুপ্রেরণা লেখক কোথায় পেয়েছেন? মূল অনুপ্রেরণা পেয়েছেন গ্রিক নাট্যকার ইউরিপিডিসের বিখ্যাত নাটক হিপোলিটাস থেকে অনুপ্রাণিত হয়ে সেনেকা এটি লিখেছেন। মানে ইউরিপিডিসের লেখা হিপোলিটাস নাটকটা তার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল অথবা তার কাছে খুবই জনপ্রিয় মনে হয়েছিল। এখান থেকে তিনি অনুপ্রাণিত হয়ে তিনি নিজের মতো করে এই ঘটনা নিয়ে আরেকটি নাটক লিখেছেন, সেটার নাম হয়েছে ফেডরা। তো এই রোমান ও গ্রিক নাটকের পার্থক্য, মানে দুই রাইটারের পার্থক্যটা কি ছিল? ইউরিপিডিসের নাটকে ফেডরা তার পাব্যদের কারণে নিজের অনুভূতি লুকিয়ে রাখতে চেয়েছে, কিন্তু আমরা যে সেনেকার নাটক করব সেখানে ফেডরা অনেক বেশি সাহসী, আক্রমণাত্মক ও নিজের কামনা বাসনা প্রকাশে দ্বিধাহীন। কিভাবে কি ঘটেছে ঘটনাটা জানলে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা আরো ভালোভাবে বুঝতে পারবো। আপাতত এতটুকু জেনে রাখাটাই জরুরি। তো স্টোইক দর্শন সম্পর্কে এখানে কিছু বলে নেই। সেনেকা নিজে একজন স্টোইক দার্শনিক ছিলেন। এই নাটকে তিনি দেখিয়েছেন যখন একজন মানুষ তার মুক্তি হারিয়ে অনিয়ন্ত্রিত আবেগ ও কামনার দাস হয়ে পড়ে তখন তার জীবন কিভাবে ধ্বংস হয়ে যায়। তো আমরা আজকে ফেডরার জীবনের ধ্বংস সম্পর্কেই জানবো। প্রথমে ক্যারেক্টার লিস্ট সম্পর্কে জেনে নেই চলো। প্রথম ক্যারেক্টার হচ্ছে, প্রথম ওয়ান অ্যান্ড অনলি অ্যান্ড ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে ফেডরা, নাটকের কেন্দ্রীয় চরিত্র। তিনি ছিলেন এথেন্সের রাজা থিসিউসের স্ত্রী এবং ক্রিটের রাজকন্যা। তিনি তার সৎপুত্র হিপোলিটাসের প্রেমে মত্ত। তারপর হিপোলাইটস কে ছিলেন? থিসিউস এবং অ্যামাজন রানী অ্যান্টিওপের পুত্র, মানে ফেডরার সৎপুত্র, বাবা একই। মানে এই যে অ্যামাজনের রানী এবং ফেডরার একই হাজবেন্ড হচ্ছে তোমার এথেন্সের রাজা থিসিউস, আর এই থিসিউসের পুত্র হচ্ছে হিপোলাইটস। তার মানে হচ্ছে উনি ফেডরার সৎপুত্র। তিনি নারী বিদেশী কুমারিত্ব বজায় রাখতে চান এবং শিকার করতে ভালোবাসেন। মানে হিপোলাইটস কোনো নারীকে পছন্দ করতেন না, কোনো নারীর ফাঁদে তিনি পাড়া দিতে চান না, কারণ তিনি দেবী ডায়ানার উপাসক ছিলেন। তারপর থিসিউস, এথেন্সের পরাক্রমশালী রাজা, ফেডরার স্বামী এবং হিপোলাইটাসের পিতা। নাটকের শুরুতে তিনি পাতালপুরীতে বন্দী ছিলেন। তিনি কোনো একটা ইম্পর্টেন্ট কারণে পাতালপুরীতে ছিলেন, আর তখনই মূল ঘটনাটা ঘটেছিল নাটকের। আমরা আগাবো সামনে আর জানবো ঘটনা। দ্য নার্স, এই নার্স ছিলেন ফেডরার বিশ্বস্ত দাসী ও অভিভাবক। প্রথমে তিনি ফেডরাকে এই পাপ থেকে বিরত করার চেষ্টা করেন, মানে ফেডরা যে চরম পাপটা করবে। কিন্তু পরবর্তীতে কি হয়? কিন্তু পরে ফেডরার জীবন বাঁচাতে হিপোলাইটাসের কাছে তিনিই প্রেমের প্রস্তাব নিয়ে যান। মূলত পাপটা ছিল তিনি তার ওই সৎপুত্র প্রেমে পড়েছিলেন। বলেই দিলাম, মেসেঞ্জার, বার্তাবাহক। তিনি ছিলেন নাটকের শেষে হিপোলাইটাসের ভয়াবহ মৃত্যুর খবর নিয়ে এসেছিলেন। এরপর আছে কোরাস, এথেন্সের নাগরিকদের দল। তারা নাটকের বিভিন্ন অঙ্গের মাঝে নৈতিকতা, প্রেম এবং ভাগ্যের ওপর মন্তব্য করে। বিস্তারিত সামারি জেনে নেই। প্রথম অঙ্ক ছিল হিপোলাইটাসের শিকার ও ফেডরার হাহাকার। নাটকটি শুরু হয় হিপোলাইটাসের শিকারের প্রস্তুতির মাধ্যমে। তিনি তার সঙ্গীদের নিয়ে অরণ্যের দেবী ডায়ানার স্তুতি গেয়ে শিকারে যান। স্তুতি মানে হচ্ছে ডায়ানাকে অনেক পূজা অর্চনা করছে বা এরকম কিছু আর কি। কারণ আগের দিনে মানুষ যেখানেই যেতেন ওই জিনিসের দেবীর কাছে প্রার্থনা করে যেতেন। এরপর মঞ্চে আসেন ফেডরা। ফেডরা অত্যন্ত বিষণ্ণ বা মন খারাপ। কেন মন খারাপ? কারণ তার স্বামী থিসিউস, মানে হিপোলাইটাসের বাবা আর কি, তার বন্ধু পিরিথুয়াসকে সাহায্য করতে পাতালপুরীতে গিয়ে নিখোঁজ। এজন্য ফেডরার খুব মন খারাপ। ফেডরা স্বীকার করেন যে তিনি তার সৎপুত্র হিপোলাইটাসের তীব্র প্রেমে পড়েছেন। মানে তিনি এতদিন দোটানায় ছিলেন, প্রকাশ করবেন নাকি করবেন না, কিন্তু শেষ পর্যন্ত প্রকাশ করেই দেয় যে হ্যাঁ, তিনি তার সৎপুত্রের প্রেমে পড়ছে। নার্স তাকে বোঝানোর চেষ্টা করে যে এটি একটি মহাপাপ এবং এটি বংশের নাম ডুবিয়ে দেবে। কিন্তু ফেডরা জানান তার আবেগ যুক্তির চেয়ে অনেক শক্তিশালী, এমনকি তিনি আত্মহত্যা করতেও প্রস্তুত। ফেডরাকে বাঁচাতে নার্স শেষ পর্যন্ত হিপোলাইটাসের সাথে কথা বলতে রাজি হন। মানে কি জঘন্যতম একটা
পরিস্থিতি। প্রেমের প্রস্তাব ও প্রত্যাখ্যান, অবশ্যই প্রত্যাখ্যিত হবে, এটা তো বুঝাই যাচ্ছে। নার্স কি করেছে? নার্স হিপোলাইটাসের কাছে যান এবং তাকে একটু নমনীয় হতে ও জীবনের আনন্দ উপভোগ করতে অনুরোধ করে। মানে তিনি একটু কৌশলে চেয়েছিলেন যে হিপোলাইটাস যাতে ফেডরার দিকে অনুপ্রাণিত হয়। হিপোলাইটস তীব্রভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং নারীদের সমস্ত পাপের মূল বলে গালি দেন। ঠিক এই সময় ফেডরা সেখানে আসেন এবং আবেগ ধরে রাখতে না পারে হিপোলাইটাসের সামনে সরাসরি নিজের প্রেম নিবেদন করেন। তিনি হিপোলাইটাসকে বলেন থিসিউসের জায়গায় তাকে রাজা ও স্বামী হিসেবে চান। মানে ওর বাবাকে সে প্রত্যাখ্যান করতে চায় আর ওকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করতে চায়। হিপোলাইটস এই চরম পাপে স্তম্ভিত ও ক্ষুব্ধ হয়, মানে তিনি অবাক হয়ে যায় যেটা কি হচ্ছে। তিনি তরবারি বের করে ফেডরাকে হত্যা করতে উদ্যত হয়। কিন্তু ফেডরা যখন বলেন যে হিপোলাইটাসের হাতে মৃত্যু তার জন্য আনন্দের, তখন হিপোলাইটস ঘৃণায় তরবারি ফেলে বনে পালিয়ে যান। মানে তিনি পরিস্থিতিটাকে চলে যেয়ে কন্ট্রোল করতে চেয়েছেন। তারপরে তার বাবার প্রত্যাবর্তন ঘটে, মানে থিসিউসের প্রত্যাবর্তন ঘটে এবং তখন মিথ্যা কলঙ্ক দেওয়া হয় তার নামে। নার্স পরিস্থিতি সামাল দিতে একটা চালাকির আশ্রয় নেয়, চতুরতার আশ্রয় নেয়। তিনি চিৎকার করে লোক জড়ো করেন এবং উল্টো হিপোলাইটাসের বিরুদ্ধে ফেডরাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ তোলেন। মানে এখানে হিপোলাইটাসকে ফাঁসিয়ে দেওয়া হয়। প্রমাণ হিসেবে হিপোলাইটাসের ফেলে যাওয়া তরবারিটি তারা রেখে দেন। ঠিক এই মুহূর্তে রাজা থিসিউস পাতালপুরী থেকে ফিরে আসেন। এসে তিনি ফেডরাকে কান্নাকাটি করতে দেখেন। ফেডরা প্রথমে মুখ খুলতে চান না, কিন্তু থিসিউস যখন নার্সকে নির্যাতন করার হুমকি দেন তখন ফেডরা হিপোলিটাসের তরবারি দেখিয়ে ইঙ্গিত করেন যে তার সৎপুত্রই তার সম্ভ্রমহানি করেছে। এটা ছিল পুরোপুরি মিথ্যা একটা অপবাদ। তারপর কি হয়? থিসিউসের অভিশাপ এবং হিপোলাইটাসের মৃত্যু ঘটে। পুত্র হিপোলাইটাসের এই তথাকথিত অপরাধে থিসিউস চরম ক্ষুব্ধ হন। তিনি তার পিতা সমুদ্র দেবতা নেপচুনের কাছে দেওয়া 3টি বর বা ইচ্ছার একটি ব্যবহার করে। মানে তার কাছে 3টা বর বা ইচ্ছা ছিল যে তিনি 3টা ইচ্ছা পূরণ করতে পারবে অলৌকিকভাবে। তিনি তখন একটা ইচ্ছা পূরণ করে। তিনি কি করে? তিনি নেপচুনের কাছে প্রার্থনা করেন যেন হিপোলাইটাসকে কঠোরতম শাস্তি দিয়ে হত্যা করা হয়। কিছুক্ষণ পর একজন বার্তাবাহক এসে হিপোলাইটাসের মৃত্যুর বীভৎস বর্ণনা দেন। মানে তার বাবার ইচ্ছা পূরণ হয়ে যায়। হিপোলাইটস যখন রথে চড়ে যাচ্ছিলেন তখন সমুদ্র থেকে এক বিশাল ও ভয়ঙ্কর দানব, সি মনস্টার, ওই দানবটার নাম আমরা মনে রাখবো সি মনস্টার, এই সি মনস্টার উঠে আসে। দানবটিকে দেখে হিপোলাইটাসের ঘোড়াগুলো ভয় পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রথ উল্টে যায় এবং হিপোলাইটস পাথরের সাথে আটকে যান। ঘোড়াগুলো তাকে টেনে হিচড়ে নিয়ে যায় এবং তার শরীর টুকরো টুকরো হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়। এটাই ছিল সেই ভয়ঙ্কর মৃত্যু। এরপর কি হয়? শেষ পর্যায়ে দেখো সত্য প্রকাশিত হয়ে যায় এবং ট্র্যাজিক একটা পরিণতি ঘটে। হিপোলাইটাসের ছিন্ন ভিন্ন মৃতদেহ প্রাসাদে আনা হয়। পুত্রের এই দশা দেখে থিসিউস যখন শোক ও ক্রোধে মগ্ন, তখন ফেডরা হাতে একটি তরবারি নিয়ে সেখানে উপস্থিত হন। হিপোলাইটাসের মৃতদেহ দেখে ফেডরার বিবেকের দংশন তীব্র হয়, মানে নিজেকে তিনি অপরাধী ভাবা শুরু করে এই পর্যায়ে এসে। তিনি থিসিউসের সামনে সত্য প্রকাশ করে দেন। মানে তিনি আর এখন নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, নিজের অপরাধ সে প্রকাশ করে ফেলছে। হিপোলাইটস নির্দোষ ছিলেন, ফেডরাই তাকে মিথ্যা কলঙ্ক দিয়েছিল। এই কথাগুলো সে সবার সামনে বলে দেয়, নিজেকে নিজেই ফাঁসিয়ে দেয় আর কি। এরপর ফেডরা হিপোলাইটাসের তরবারি দিয়ে নিজের বুকে আঘাত করে আত্মহত্যা করে, নিজেই মারা যায়। থিসিউস বুঝতে পারেন তার নিজের ভুলের কারণে নিরপরাধ পুত্র এবং অনুতপ্ত স্ত্রী মারা গেছে। সব থেকে দুর্ভাগ্যবান লোক ছিল এই থিসিউস। নাটকটি শেষ হয় থিসিউসের চরম হাহাকার দিয়ে এবং ফেডরার মৃতদেহকে মাটির নিচে চাপা দেওয়ার ঘৃণিত নির্দেশের মাধ্যমে। এই ছিল মূল ঘটনা। একটা করুণ পরিণতির মাধ্যমে আমাদের নাটকটি শেষ হয়। তো নাটকের মূল থিম সম্পর্কে আমরা একটু জেনে নিই। পরীক্ষার ব্রড কোশ্চেনের জন্য এই থিমগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আনকন্ট্রোলেবল প্যাশন ভার্সেস রিজন, অনিয়ন্ত্রিত আবেগ বনাম যুক্তি। এই নাটকের মূল থিম হচ্ছে আনকন্ট্রোলেবল প্যাশন ভার্সেস রিজন। স্টোইক দর্শন অনুযায়ী মানুষের উচিত আবেগকে যুক্তির নিয়ন্ত্রণে রাখা, কিন্তু ফেডরা তার কামনা বাসনা মানে লাস্টকে নিয়ন্ত্রণ করতে পারেননি, যার ফলে পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। ফেট অ্যান্ড হেরিডিটি, ভাগ্য এবং বংশগত অভিশাপ। ফেডরার মা পাসিফাই একটি ষাঁড়ের প্রেমে পড়েছিলেন এবং মিনোটর নামক দানবের জন্ম দিয়েছিলেন। ফেডরা বিশ্বাস করতেন যে তার এই অস্বাভাবিক কামনা বাসনা মূলত তার বংশগত অভিশাপ, যা থেকে সে মুক্ত হতে পারছে না।
এরপর হচ্ছে দ্য ডিস্ট্রাকটিভ পাওয়ার অফ লাস্ট, কামনার ধ্বংসাত্মক রূপ। এটাও একটা ইম্পর্টেন্ট থিম। এখানে প্রেমকে কোনো পবিত্র আলোয় দেখানো হয়নি, বরং একে একটি মানসিক ব্যাধি এবং ধ্বংসাত্মক শক্তি হিসেবে দেখানো হয়েছে, যা মানুষ ও সমাজকে ছারখার করে দেয়। তারপর নেচার অ্যান্ড সিভিলাইজেশন, প্রকৃতি বনাম সভ্যতা। হিপোলাইটস মানব সমাজ ও নারীদের ঘৃণা করে বনের প্রকৃতির মাঝে থাকতে ভালোবাসতেন, কিন্তু শেষ পর্যন্ত প্রকৃতির বুক থেকেই উঠে আসা দানবী তাকে হত্যা করে। অর্থাৎ প্রকৃতি সবসময় কল্যাণকর নয়, এটি নিষ্ঠুরও হতে পারে। গিল্ট অ্যান্ড রিট্রিবিউশন, পাপবোধ ও শাস্তি। নাটকের প্রতিটি চরিত্রই কোনো না কোনোভাবে শাস্তি পায়। ফেডরা তার পাপ ও মিথ্যার জন্য আত্মহত্যার পথ বেছে নেয়। থিসিউস তার হঠকারী সিদ্ধান্তের জন্য প্রিয় পুত্রকে হারায়। এই ছিল আমাদের ফেডরা নাটকের মূল ঘটনা। আশা করি মোটামুটি সহজভাবে বোঝাতে পেরেছি। তো আমি প্রত্যেকটা সামারি খুব সহজভাবে বাংলায় নোট করেছি, এর থিম, ক্যারেক্টার লিস্ট সবকিছু। যদি কেউ নোট নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।